হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা ধারাবাহিকতা চ্যাপ্টার মানে তোমাদের স্থিরতৈলের 4th চ্যাপ্টারের একটা পার্ট 2 মানে সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা এবং বেসিক কনসেপ্ট নিয়ে। আমরা এই সেকেন্ড ভিডিও এবং এর পরের ভিডিওতে এই ধারাবাহিকতা চ্যাপ্টারে কিছু বাছাই করা অঙ্ক যেগুলো তোমাদের এইচএস এবং জেই এবং নিটের জন্য কিছুটা কাজে লাগবে, এরকম কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সেই অঙ্কগুলো বুঝে তোমরা ডিফারেন্ট বইগুলো যেরকম এমপিজি বুকস আরো অনেক কিছু রয়েছে সেগুলোর অঙ্ক করার চেষ্টা করবে। তো সবচেয়ে প্রথম অঙ্ক থেকে শুরু করা যাক। সবচেয়ে প্রথম অঙ্ক বলছে একটা ব্যাসার্ধ আর আয়তন আর ক্ষেত্রফল, মানে প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। পৃথিবীর আয়তন ক্যাপিটাল ভি, পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, পৃথিবীর ধারকত্ব এই এ এবং ভি এর টার্মসে বের করতে হবে। তাহলে আমি চট করে বলে নিই যে আমরা জানি একটি গোলীয় পরিবাহী ক্ষেত্রে যার ব্যাসার্ধ r তার ধারকত্ব কত হয় না c হয় 4 পাই এপসিলন 0 r। তাহলে আমি পৃথিবীকে একটা গোলীয় পরিবাহী ধরতে পারি যার ব্যাসার্ধ r। তো আমাদের শুধুমাত্র কাজ থাকবে এই r টাকে রিপ্লেস করা। তাহলে r টাকে রিপ্লেস করব কিভাবে না আমরা জানি যে কোনো গোলকের ক্ষেত্রে আয়তন কত হয় না 4/3 পাই আর কিউ হয়। তাহলে এইখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে যেরকম v 4/3 পাই আর কিউ হয় ওইরকম তার ক্ষেত্রফল কত হয় 4 পাই r স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি ডিভাইড করে দিই কিংবা ভাগ করে নিই তাহলে আমরা কি পাবো না আমরা এখানে দেখতে পাচ্ছি 4 পাই r কিউ বাই 12 পাই r স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমাদের এখানে একটা r থাকছে এখানে 3 থাকছে, তার মানে r বাই 3। তাহলে v বাই a এর মান পাওয়া গেল r বাই 3। তাহলে r ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে অতএব r ইকুয়ালস টু 3 v বাই a। এই মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব 4 পাই এপসিলন 0 3 v বাই a। তাহলে যেহেতু এমসিকিউ থাকে সেখানে দেখবে কোন অপশন আমি এখনই মিলিয়ে নেব, কোন অপশন এরকম থাকবে যে 12 পাই এপসিলন 0 v বাই a। তো 12 পাই এপসিলন 0 v বাই a অপশন ডি এটা রয়েছে। নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। পরের অঙ্ক বলছে একটি পরিবাহী গোলকের আয়তন 3 গুণ করা হলো। তার মানে ফাইনাল আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ করা হলো, তাহলে তার ধারকত্ব কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমি এই ফর্মুলাটাকে আবার নিয়ে আসি যে v 4/3 পাই r কিউ। তাহলে v সমানুপাতিক কত হয় r কিউ। তাহলে r সমানুপাতিক কত হয় v টু দি পাওয়ার 1/3। আর আমরা এটা ভালো করেই জানি এখানে যেহেতু আমাদের বলেছে ধারকত্বের কথা বলেছে, তোমরা জানো ভালো করে যে ধারকত্ব গোলীয় পরিবাহী হয় 4 পাই এপসিলন 0 r। তাহলে আমি যদি c1 c2 নাম দিই তাহলে আমি এরকম লিখতে পারি r1 বাই r2। আমার যেহেতু অন্তিম ধারকত্ব চাই তাহলে আমি এরকম লিখতে পারি c2 বাই c1 ইকুয়ালস টু r2 বাই r1। তাহলে এই ক্ষেত্রে আমরা এই r2 বাই r1 যেটা রয়েছে একে আমরা কিভাবে সাজাতে পারি না v2 বাই v1 টু দি পাওয়ার 1/3। এই v2 এর মান আমাদের কাছে দেওয়া রয়েছে 3v1 বাই v1 টু দি পাওয়ার 1/3। তাই এখানে 3 টু দি পাওয়ার 1/3 তোমরা ক্যালকুলেশন করে নেবে, যত বেরোবে তত ইনটু c1। বুঝতে পারছো একের থেকে বড় হচ্ছে মোটামুটি 1.44 দাঁড়াবে। তাহলে এটা 1.44 যদি হয় তোমরা ক্যালকুলেশনে চেক করে নেবে। তাহলে r2 ইকুয়ালস হচ্ছে 1.44 সরি c2 ইকুয়ালস হচ্ছে 1.44 c1। r2 অবশ্য r2 ইকুয়ালস টু 1.44 r1 হচ্ছে কারণ c এবং r তো সমানুপাতিক হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব। খুব অ্যানালিটিক্যাল প্রশ্ন, এই দুটো যেরকম অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন ছিল, এবারে অ্যানালিটিক কোশ্চেন একটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ওরকম প্রশ্ন আমাদের ইন্টারেস্ট অনেক সময় পাই আমরা। একটি সমান্তরাল পাত ধরকের পাত দুটি ঠিক মাঝখানে নগণ্য বেধের একটি অ্যালুমিনিয়াম পাত প্রবেশ করানো হলো, ধারকটির ধারকত্ব কি পরিবর্তিত হবে। তাহলে প্রশ্নটা কেমন না একটা ধারক রয়েছে একটা নগণ্য বেধের, এটা যদি ডি আমি ধরি, একটা নগণ্য বেধের অ্যালুমিনিয়ামের পাত প্রবেশ করানো হয়েছে মাঝে। জিজ্ঞেস করা হয়েছে এর ফলস্বরূপ
এই ধারকের যে ধারকত্ব সি তার কোনরূপ কোনো পরিবর্তন হবে কি হবে না। তো এক কথায় উত্তর কোনো পরিবর্তন হবে না। কি করে বুঝলাম? পরীক্ষা দ্রুত আমরা কিভাবে করব? না, ভেবে দেখো, যে অ্যালুমিনিয়াম পাতকে প্রবেশ করানো হয়েছে, প্রশ্নে বলা রয়েছে যে এর বেধ নগণ্য, তাহলে বেধের কোনো পরিবর্তন হয়নি। আমরা ভালো করেই জানি যে কোনো সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব তার বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে বেধের কোনো পরিবর্তন হয়নি। তো শুধু বেধের পরিবর্তন হয়নি বলে যে সি এর পরিবর্তন হয়নি এটা নয়, আরেকটাও কারণ রয়েছে। সেটা কি কারণ? না, সেটা হচ্ছে এর ভেতরে তড়িৎ ক্ষেত্র মানে ই এর কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি। কি করে বুঝলাম? না দেখো, Q equals to CB হয়, তাহলে C equals to কত হয়? Q by V হয়। আবার V equals to কত হয়? না V equals to হয় E into D হয়। তাহলে ভেবে দেখো D এর পরিবর্তন হয়নি, আর যেহেতু শুধুমাত্র অ্যালুমিনিয়াম পাত ঢুকেছে, যে অ্যালুমিনিয়াম পাতটা ঢোকানো হয়েছে সে অ্যালুমিনিয়াম হচ্ছে কি একটি উত্তম পরিবাহী, মানে সে ধাতু হওয়ার জন্য তার ভিতরে যে তড়িৎ প্রবাহ সেটা কত? না সেটা হচ্ছে 0। তার মানে ই এর কোনো মডিফিকেশন হয়নি ধারকের মধ্যে, মানে ইন বিটুইন স্পেসের মধ্যে। এই জন্য ই পরিবর্তন হয়নি, ডি পরিবর্তন হয়নি, কিউ পরিবর্তন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তাহলে সি পরিবর্তন হয়নি। তো এইভাবে লজিক লাগিয়ে তোমরা দ্রুত উত্তর করতে পারবে। পরের প্রশ্নের দিকে যাওয়া যাক, যেটা আমাদের এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমাদের একটু ভালো করে, একটু বড় হবে অবশ্য, এটা আমরা একটু ভালো করে শিখবো। প্রশ্নটা হচ্ছে, আমাদের একটা সমান্তরাল পাত ধারক রয়েছে, বলছে একটি পূর্ণ আহিত সমান্তরাল পাত ধারকের আধান ক্যাপিটাল কিউ, প্রতিটি পাতের ক্ষেত্রফল a। তাহলে কি কি দেওয়া আছে? কিউ পাতের আধান, ক্ষেত্রফল দেওয়া আছে ক্যাপিটাল A। এবারে বলেছে প্রতিটি পাতে আধানের কলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। যদি আমি এরকম ধরি তাহলে দুটোই হচ্ছে সিগমা। পাতদ্বয়ের মধ্যে তড়িৎ ক্ষেত্র, এর ভিতরে E কত, আকর্ষণ বল F কত, স্থির তড়িৎ চাপ E কত, এবং শক্তি ঘনত্ব U কত। এন্ট্রান্সের প্রশ্ন কেমন হয়? না এন্ট্রান্সে কি থাকবে বলে দেবে, একটি সমান্তরাল পাত ধারকত্ব একটি সমান্তরাল পাত ধারক রয়েছে, নিচের বিবৃতিগুলোর মধ্যে সঠিক বিবৃতি বাছাই করো। যেরকম আমি যে প্রশ্নটা দেখেছি এন্ট্রান্সের, সেখানে 4টে বিবৃতি ছিল, 4টেই ঠিক ছিল। তো তোমাদেরকে যাচাই করে নিতে হবে প্রত্যেকটা। আর এইচএস এর ক্ষেত্রে কেমন প্রশ্ন? না সমান্তরাল পাত ধারক রয়েছে, এবারে তার মধ্যবর্তী জায়গাতে যে প্লেট টু প্লেট আকর্ষণ বলটা কত, শক্তি ঘনত্ব কত। তো এইচএস এর ডেরিভেশন আকারে প্রশ্ন থাকে। তো আমরা এক একটা করব, তোমাদের টেক্সট বইতে একটা পেয়েও যাবে, এটা তো রয়েছে এমনি টেক্সট বইতে। তো আমরা 4টেকেই একসাথে আলোচনা করি, যাতে করে আমরা 4টে প্রশ্ন একসাথেই কভার আপ হয়ে যাবে আমাদের। সবচেয়ে প্রথম আমাদের যেটা জিজ্ঞেস করেছে যে তড়িৎ ক্ষেত্রের মান কত। না আমরা জানি পাতে যে কোনো বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য যেটা হয় কিংবা তড়িৎ ক্ষেত্র যেটা হয় তার মান আমরা কিন্তু জানি। সেটা হচ্ছে কি, যদি আমি বাই মাধ্যম ধরে করি E equals to sigma by 2 epsilon 0। আবার আমরা এটাও জানি যে সিগমা সমান কত হয়, না Q by A হয়। তাহলে জানাচ্ছে কেমন সম্পর্ক, 2A epsilon 0। এবারে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, E কিন্তু একই দিকেই ক্রিয়াশীল। E যেহেতু একই দিকে ক্রিয়াশীল, তাহলে দুটো পাতের জন্য টোটাল যে ইটা হবে সেটা অ্যাডেড আপ হবে, মানে যোগ হয়ে যাবে। এই জন্য যেটা নেট ই হয় সেটা হয় কি 2 দিয়ে কিন্তু গুণ করা হয়। সেই জন্য তোমরা দেখবে অপশনে কিন্তু এরকম একটা থাকে Q by A epsilon 0। সেটা হচ্ছে দুটো পাত বলেই 2 দিয়ে গুণ করা হয়েছে, নাহলে কিন্তু গুণ করা হতো না। আমাদের ই এর সাথে নেক্সট প্রশ্ন আমাদের ছিল প্রতিটি পাতের ক্ষেত্রে যে আকর্ষণ বল তার মান কিন্তু কত। এবারে দেখো আকর্ষণ বল যাই হোক সেটা বল, তাহলে আমরা জানি বলের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক, কারণ আমাদের ই যেহেতু বের করেছি, তাহলে ই এর সাথে আমরা কিউ এর একটা সম্পর্ক রয়েছে F equals to QE। এবারে প্রশ্ন হচ্ছে এইটা বসাবো না এইটা বসাবো। না আমরা একটা পাতের জন্য বের করছি, তাহলে আমরা এটাই বসাবো। তাহলে আমরা এখানে কত লিখবো, Q into Q by 2A epsilon 0 means Q square 2A epsilon naught। F হয়ে গেল। নেক্সট জিজ্ঞেস করেছিল আমাদের স্থির তড়িৎ চাপ, যেটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে P equals to pressure equals to force per unit area, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো বল কত হচ্ছে
q স্কয়ার বাই 2 এপসিলন নট, এখানে একটা a আসছে ওই জন্য আমি একটা স্কয়ার করে দিলাম, তাহলে তিনটে হয়ে গেল। নেক্সট আমাদেরকে নেক্সট হচ্ছে স্থির তড়িৎ শক্তি। এই স্থির তড়িৎ শক্তি, সরি শক্তি ঘনত্ব মনে বলেছিল, শক্তি ঘনত্ব বলেছে। অবশ্য স্থির তড়িৎ শক্তিও বের করা যাবে, শুধুমাত্র স্থির তড়িৎ শক্তি বের করার সময় আয়তনটা গুণ হবে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, শক্তি ঘনত্ব হচ্ছে কি শক্তি বাই আয়তন, তাহলে শক্তি সমান কি হবে শক্তি ঘনত্ব ইনটু আয়তন, তাহলে আয়তন আয়তন কেটে যাবে, তখন কিন্তু আমরা এনার্জি পেয়ে যাব। তো আমরা এই প্রশ্নতে আসি, এই প্রশ্নতে কিন্তু আমাদের শক্তি বের করতে বলেনি, শক্তি ঘনত্ব বের করতে বলেছে। তোমরা জানো আমি আগের ভিডিওতে তোমাদের মনে করিয়েছিলাম ফর্মুলাটা, যে শক্তি ঘনত্বের ফর্মুলা যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেনসিটি, সেটা হচ্ছে হাফ এপসিলন নট স্কয়ার। তাহলে হাফ এপসিলন নট স্কয়ারের মধ্যে আমাদের ই এর রাশিমালা রয়েছে, আর আমরা চাইলে ই এর রাশিমালাকে অ্যাভয়েড করেও করতে পারি। কি রকম না, তোমরা কুলম্বের উপপাদ্য পড়েছো, E সিগমা বাই এপসিলন নট, সেটাকে যদি আমি এখানে বসাই হাফ এপসিলন নট, তাহলে E কত হচ্ছে সিগমা স্কয়ার বাই এপসিলন নট হোল স্কয়ার। সো সিগমা স্কয়ার বাই 2 এপসিলন নট, এই সিগমা স্কয়ার বাই 2 এপসিলন নট হচ্ছে এনার্জি ডেনসিটি এক্সপ্রেশন। এবার যদি এনার্জি বের করতে হয় তাহলে যে থাকবে, ধরো প্লেটের এরিয়া কত, প্লেটের বেধ কত, তখন সেটা গুণ করতে হবে। কিন্তু এই প্রশ্নটা বলেনি, ওই জন্য আমি লিখছি না, তবু ধরে রাখলাম কিছু প্রশ্ন তোমরা পাবে, আমি সেই প্রশ্নগুলোকে লিস্টে রাখিনি, কারণ এর থেকে শিখে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ওই জন্য সেটা আমি আলোচনা করছি না। আমরা পরের প্রশ্নের দিকে যাব, কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ বলছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের মধ্যে তেল যার পরাবৈদ্যুতিক ধ্রুবক k = 2, k = 2 রাখা আছে, তার মানে এর ভেতরে যে ম্যাটেরিয়াল রাখা আছে সেটা হচ্ছে k = 2 তেল। তখন তার ধারকত্ব ছিল c। এইবার তেলটাকে বের করে দেওয়া হয়েছে। তো স্যার তেলকে বের করে দেওয়া মানে ভেতরে কি আছে, তাহলে ভেতরে তখন থাকছে এয়ার কিংবা বায়ু। এবারে বলছে তেল অপসারণ করা হলো, এর ফলে তার ধারকত্ব কত হবে, তাহলে আগে সাপেক্ষে বের করতে হবে। তাহলে একদম সহজ, একটু লজিক লাগালে আমাদের এন্ট্রান্স এক্সারসাইজ দুটোরই কাজ হয়ে যাবে। আমরা জানি c = এপসিলন নট আলফা বাই ডি হয়, কিন্তু কখন হয়, শূন্য মাধ্যমের জন্য হয়। যখন পরাবৈদ্যুতিক যুক্ত কোনো পদার্থ ভেতরে থাকবে তখন একটা k আসবে, যেহেতু রয়েছে তাহলে k = কত লিখব 2, তাহলে 2 এপসিলন নট আলফা বাই ডি পরিবর্তিত কত না c ড্যাশ, তখন k = কত হবে 1 হবে। কেন, বায়ুর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1 তোমরা জানো, তাহলে এপসিলন নট আলফা বাই ডি। লক্ষ্য করে দেখো এটা মানে কত, এখান থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি c/2, তার মানে দাঁড়ালো c/2, তার মানে তেলকে অপসারিত করার ফলে ধারকত্ব অর্ধেক হয়ে গেছে। পরের প্রশ্ন, সমান্তরাল পাত ধারকের, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, পাত দুটির মাঝে পরাবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করানো হলো। তাহলে সমান্তরাল পাত ধারক, তার মধ্যে কিছু পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কে কোন পদার্থকে প্রবেশ করানো হলো, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়, তোমরা জানো থিওরিতেও পড়েছো। প্রশ্ন কিন্তু সেটা করেনি, প্রশ্ন এটা করেছে এর মধ্যবর্তী যে তড়িৎ প্রাবল্য মানে ক্যাপিটাল ই, তার কোনো পরিবর্তন হবে কি হবে না, এটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কিভাবে বের করব না, আমরা জানি কুলম্বের উপপাদ্য থেকে E = σ/ε0 হয়, এটা শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যমের জন্য। আমরা করতে চাইছি এইটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোন ম্যাটেরিয়াল, তো স্বাভাবিকভাবে ε0 এর সাথে একটা k গুণ হবে, তোমরা দেখতে পাচ্ছ এটা k মাল্টিপ্লাই হয়ে রয়েছে। এবারে বুঝতেই পারছো k এর মান 1 এর থেকে বেশি, তার মানে E এর মান কি হচ্ছে কমছে, তার মানে E এর মান কমবে। তাহলে অপশন একটা ছিল E কমবে, সেই অপশনটা আমাদেরকে গোল করতে হবে। নেক্সট প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, মেডিকেল এন্ট্রান্সের প্রশ্ন। পরের প্রশ্নতে দুটো পাত দেওয়া আছে, আমি ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি আর তার সাথে প্রশ্নটাও করে দিচ্ছি। এরকম দুটো পাত দেওয়া আছে, বলছে দুটো একই রকমেরই পাত, দুটো পাতে এখানে এই যে প্লাস প্লাস মানে আধানগুলো, আর এখানে মাইনাস মাইনাস মানে এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ রয়েছে। এদের ইন বিটুইন দুটো পয়েন্ট নিয়েছে, এরকম এ একটা পয়েন্ট নিয়েছে বি। বলছে পাত দুটির মধ্যে দুটি প্রোটন এ ও বি, তাহলে এ বিন্দুতে প্রোটন আছে আর বি বিন্দুতে প্রোটন আছে, কিংবা তোমরা ধরে নাও এ একটা প্রোটন আর বি একটা প্রোটন। এদের উপরে ক্রিয়াশীল বল, এর উপরে ক্রিয়াশীল বল হচ্ছে Fa, বি এর উপরে ক্রিয়াশীল বল হচ্ছে Fb।
তাহলে এফ ও এফবি এর মধ্যে সম্পর্ক কি? একদম ছোট্ট, যতই ডায়াগ্রাম থাকুক, যত বড় প্রশ্ন থাকুক, উত্তর আমরা একদম সহজে করতে পারবো। সেটা কিভাবে না, এই সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী অঞ্চলে ক্যাপিটাল ই মানে যেটা তড়িৎ প্রবাহ তার মানের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু ক্যাপিটাল ই এর মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে প্রযুক্ত বল কি হয়? F equals to Q হয়। তাহলে Q E এর মধ্যে Q তো পরিবর্তন হচ্ছে না, কেন? এর প্রোটন বি ও প্রোটন, তাহলে আধান একই থাকছে, দুটোই সেম, আর ই সুষম, সেই জন্য F এর মান যা হবে F B এর মানও তাই হবে। তার মানে আমরা খুব দ্রুত উত্তরটা কিন্তু করতে পারি, যতই ডায়াগ্রাম থাকুক, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো এই জাতীয় প্রশ্ন লাগবে, একটু থিওরি গুলো খুঁটিয়ে পড়বে, যাতে করে ডাইরেক্ট প্রশ্নগুলো যেগুলো থিওরি থেকে রিলেটেড, যেগুলোতে অ্যাপ্লিকেশন করতেই হচ্ছে না, সেটা যেন তাড়াতাড়ি করতে পারো। পরের প্রশ্নের দিকে আমরা যাব, যেখানে দুটো ধারক রয়েছে যারা শ্রেণী সমবায়িত রয়েছে। তো বর্তনী আঁকতে হবে, কারণ আমাদের এই অধ্যায়ে থেকে অনেক বর্তনীর অঙ্ক থাকে। আমরা নেক্সট ভিডিওতে কিছু বর্তনীর অঙ্ক আলোচনা করব। কোশ্চেন নাম্বার 8, এখানে একটা C1 নামের একটা ধারক রয়েছে, মাঝে একটা B বিন্দু রয়েছে, আবার C2 নামের একটা ধারক রয়েছে। এইখানে বিভব V2, এইখানে V1, এদের নাম A রয়েছে, B রয়েছে। এবারে প্রশ্নটা করি। প্রশ্নে বলেছে C1 C2 ধারকত্বের দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। A ও B বিন্দুতে বিভব যথাক্রমে V1 এবং V2, D বিন্দুতে বিভব কত? এইটা হচ্ছে প্রশ্ন। দেখো, এটাকেও কত সিম্পলি করা যাবে, শুধু একটা লজিক, যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আধান কিংবা যাকে আমরা বলি চার্জ একই থাকবে। তাহলে আধান কিংবা চার্জ একই থাকবে, তার মানে আমি যদি এখানে আধান Q1 ধরি আর এটা যদি আমি Q2 ধরি, তাহলে দুটো সমান হবে। এবারে আমার প্রশ্ন, তাহলে Q1 সমান কত হবে? না, Q1 সমান এখানে বের করতে পারি, Q1 সমান হবে C1 VA VD, নিশ্চয়ই বিভব বেশি আছে, নাহলে ফ্লো কেন হবে এদিকে? আর এদিকে কত হবে? C2 VD VB। এইখানে আমরা কি বের করতে আমাদের বলেছে? না, আমাদের বলেছে D বিন্দুতে বিভব কত হবে। তাহলে আমরা কি করব? C1 VD মাইনাস থাকছে, আর এইখানে একটা C2 VD থাকছে, মাইনাস C2 VD থাকছে, আর এদিকে কত থাকছে? না, আমি এদিকে নিয়ে আসি মাইনাস C1 VA মাইনাস C2 VB। তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখান থেকে VD C1 C2, আর এখান থেকে C1 VA C2 VB। তাহলে VD সমান পাওয়া যাবে C1 VA C2 VB বাই C1 C2। আমরা দেখবো এরকম কোনো অপশন আছে কি নেই। তাহলে C1 VA C2 VB অপশন কেন দিয়েছে না, তার কারণ বলি। VA VB এর মান প্রশ্নে দেওয়া ছিল, আমরা সেটা বসাইনি, ওই জন্য অপশন ম্যাচ করেনি। আমরা তাহলে বসিয়ে দেবো মানটা। এইবারে আমরা অপশন মেলাবো, এবারে কিন্তু অপশন মিলে যাচ্ছে। তাহলে এই জাতীয় অঙ্ক, এটা থিওরিতে তোমরা এরকম অনেকগুলো করেছো, ইভেন এক্সারসাইজের অঙ্কতেও করেছো, এটা প্রয়োগ করতে হবে। কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9 একটু বড় আছে, তাহলে একটু আমরা ভালো করে এখানে করব। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে আগে আমাদের বর্তনীটা আগে নিতে হবে। বর্তনীতে কেমন রয়েছে? না, একটা ধারক রয়েছে এখানে, তার সাথে একটা চাবি লিংক করে রয়েছে এখানে, যাকে আমরা তোমরা কি বলো, এটা দিয়ে আমরা সুইচ অন অফ করি। আর নেক্সট আমাদের এখানে হচ্ছে একটা ধারক রয়েছে, যার ধারকত্ব হচ্ছে C, এইখানে রয়েছে যার ধারকত্ব হচ্ছে C। নেক্সট হচ্ছে একটা ব্যাটারি আছে, কি কি নাম দিয়েছে? এরও ধারকত্ব C, এরও C, এরও C। এইটা হচ্ছে K, এইটা হচ্ছে B। এবার প্রশ্নটা করি। C ধারকত্বে তিনটি ধারক একটি B বিভব পার্থক্যে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। চাবিকে বন্ধ করলে যে পরিমাণ আধান ব্যাটারির মধ্য দিয়ে যায় তার পরিমাণ কত? আমাদের সবচেয়ে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে টোটাল যে বর্তনী আছে, এই যে টোটাল যে বর্তনী আছে,
এখানে মোট ধারক কটা আছে? না একটা, দুটো, তিনটে আছে। তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করা প্রথম কাজ, এটা একদম সহজ কাজ। এই দুটো সমান্তরাল রয়েছে, তাহলে এর থেকে কত পাবো? তুল্য ধারকত্ব 2c পাবো। 2c এর সঙ্গে c এর কি রকম সমবায়? না সমান্তরাল সমবায় নেই, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় হওয়ার জন্য কত আসবে তুল্য ধারকত্ব? এটা আসবে, তোমরা লিখে লিখে করবে। তাহলে এখান থেকে পেলাম আমরা 2 এর 3c। তাহলে লক্ষ্য করে দেখো আমরা তুল্য ধারকত্ব কিন্তু পেয়ে গেছি। এই যে তুল্য ধারকত্ব আমরা পেলাম, এই অবস্থায় কতটা আধান রয়েছে? চার্জ স্টোর কিংবা বাংলায় সঞ্চিত আধানের পরিমাণ, সেইটা হবে কত? 2 এর 3c হচ্ছে তার ধারকত্ব। আমরা জানি ফর্মুলা কি হয়, q সমান হয় c। তো c রয়েছে আমার, v মান তো নেই, তাহলে আমরা কত লিখবো? 2 এর 3 cv। প্রশ্নে দেখো বলা আছে চাবি বন্ধ করলে যে পরিমাণ আধান ব্যাটারির মধ্যে যাবে সেটা বের করতে হবে। একটা কথা বলো, যখন চাবি বন্ধ করা হবে তখন তার মধ্যে বর্তনীর ধারকত্ব তখন কত হবে? তখন কি অত হবে? মোটেই কিন্তু হবে না। কেন না ভেবে দেখো, যখন আমি চাবি ক্লোজ করে দেবো, চাবি যখন খোলা ছিল তখন তো দুটোই ইফেক্টিভ ছিল। যখন আমি চাবি ক্লোজ করে দেবো তখন সার্কিটটা তো এরকম, তো তখন তুল্য ধারকত্বের মধ্যে এই দুজনের কন্ট্রিবিউশন তো নেই, তখন শুধুমাত্র কন্ট্রিবিউশন থাকছে সি এর। তার মানে এই দুজনের কোনো কন্ট্রিবিউশন থাকছে না। তো সেই সময় সঞ্চিত আধান কত হবে? না সেই সময় সঞ্চিত আধান হবে শুধুমাত্র CV, কারণ C * V। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি, ব্যাটারি যখন ক্লোজ করা হলো তখন, চাবি যখন ক্লোজ করা হলো তখন ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? তাহলে আমাদের কি করতে হবে? না CV যখন এটা বন্ধ করলাম আর আগে যখন খোলা ছিল তখন কত স্টোর হয়েছিল? না 2 এর 3 CV। তাহলে দুটো বিয়োগ করতে হচ্ছে, বাদ দিতে হবে, নাহলে পাবো কি করে? তাহলে এইখান থেকে বিয়োগ করলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা CV/3 পাচ্ছি। তার মানে যতটা ক্লোজ করার সময় ছিল তার 1/3 অংশ হচ্ছে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং নিউমেরিক্যাল, মাথায় রাখবে। কিন্তু অনেকভাবে এটা হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এইচএস আর এন্ট্রান্সের দিকে, দুটোতেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ভালো করে শিখতে হবে, অনেকেরই উত্তরটা ভুল হয় ইংরেজি পরীক্ষার সময়ও। প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, একটা পি বিন্দু আছে, সেখান থেকে একটা ধারক এরকম রয়েছে, আবার একটা ধারক রয়েছে। বর্তনীর অঙ্কগুলো অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এইখানে রয়েছে একটা ধারক, আবার প্রত্যেকটারই ধারকত্ব কিন্তু একই। আবার এইখানে রয়েছে একটা, নাম দিয়েছে পি কিউ, প্রত্যেকে সি 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 সি। প্রশ্ন বলেছে পি কিউ প্রান্ত দুটির মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। কিভাবে আমরা নির্ণয় করব? সবচেয়ে প্রথম এর সিম্পলিফাইড সার্কিট কিংবা ইকুইভ্যালেন্ট সার্কিট কিংবা বাংলায় যেটা আমরা বলি তুল্য বর্তনী আঁকতে হবে। তো তুল্য বর্তনী আমি আগে এঁকে নিই, তারপর আমাদের বলছি যে কি করে আঁকলাম। এই যে দেখো আমরা এঁকে নিলাম, আর সবগুলো সি থাকছে। এখানে কিছু নাম দিয়ে পি কিউ আছে, এখানে আর এস নাম দিয়ে একটা। এবার বলি, তোমাদের মনে হতে পারে স্যার এখান থেকে এভাবে কিভাবে আঁকলেন? না সিম্পল লজিক দেখো, এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যা এটা তাই, তাহলে পি, তাহলে এটা পি। পি থেকে দেখো একটা সি বেরিয়েছে, দেখো পি থেকে সি বেরিয়েছে। সি গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে আরেকটা আছে না মাঝে, সেই মাঝেটা দেখো এইটা। আবার দেখো এই যে গেছে সি, ঠিক আছে, এই যে সি গেছে, তাহলে যেরকম এইটা এইখানে থাকছে, আবার এইটা এখানে থাকছে, ওদের ইন বিটুইন কে থাকছে? এটা, এটা হচ্ছে এটা। আবার এই ইন বিটুইনটা এই দুজনেরও ইন বিটুইন, তাই দেখো এই দুজনেরও ইন বিটুইন দেখো। আর তোমরা বিভব ধরে করতে পারো, এই বিভব, এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব, ওরকম ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা সিম্পলিফাই সার্কিট হয়ে গেল।
এইবারে এর যখন আমরা তুল্য বর্তনী করব তখন আমরা মাঝেরটাকে স্থান দিচ্ছি না। কেন সেটা বলছি, সেটাই সবচেয়ে বোঝার গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা অনেকেরই বুঝতে প্রবলেম হয়। এই যে মাঝে যে দুটো বিন্দু আছে আর এবং এস, দেখো এখানে তো ছিল, এখানে নেই। তোমরা বলতে পারো স্যার ক্যালকুলেশন কি করে বাদ দিয়ে দিলেন, এটা তো থাকার কথা। তার কারণ হিসেবে আমি বলি থাকার কথা অবশ্যই, তার সবচেয়ে বড় যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে এইখানে আমাদের সি রয়েছে, এখানে যেটা দুটো সি রয়েছে, এই আর বিন্দু এবং এস বিন্দু, যেটা আমরা এখানেও যদি দেখি সে আর এবং এস বিন্দুর বিভব কিন্তু একই। বিভব একই থাকা মানে কোনো প্রভাব মাত্রা যাবে না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বলি, যদি আরএস কে খুলেও দেওয়া হয় তাহলে কিন্তু বর্তনীর কাজে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। তোমরা পরে হিস্টোরি পিস পড়লে ওমের সূত্র চ্যাপ্টারটাও দেখবে, ভিডিওতে রয়েছে। সেই জন্য এটাকে আমরা বাতিল করছি। তাহলে পড়ে থাকলো কারা? এই দুজন পড়ে থাকলো। তো এই দুজন শ্রেণী সমবায় কত দেবে? c/2। এই দুজন শ্রেণী সমবায় কত দেবে? c/2। তো এই c/2 কি সমবায় আছে না? সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় থাকার জন্য তুল্য রোধ হয়ে যাবে c। তাহলে দেখো প্রত্যেকটা c ছিল, বর্তনীর তুল্য ধারকত্ব কিন্তু আলটিমেটলি সেই c থাকছে কিন্তু। ওই জন্য এটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম, এটা ভালো করে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। কেন বলছি আবার বলি, দুটো বিভব একই, তাহলে কোনো প্রভাব মাত্রা যাবে না। আবার অন্যভাবে বলতে পারি, যদি এটাকে খুলেও দিই, বর্তনীর কার্যক্ষমতা কিংবা বর্তনীর ইফেক্টিভনেস কিংবা বর্তনীর কাজে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আর কোনো প্রভাব মাত্রা নিয়ে যাচ্ছে না যদি আমরা ব্যাটারি এখানে লাগানো হয়। নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে বর্তনী রয়েছে, এখানে 1 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, বিন্দুর নাম সি রয়েছে, এর নাম ডি রয়েছে, এর নাম এখানে এ রয়েছে, এর নাম বি রয়েছে। একে একটা ব্যাটারি যেটা 12 ভোল্ট তার সাথে কানেক্টেড করা হয়েছে। তার 1, 3 আর এর রয়েছে 2 মাইক্রোফ্যারাড, এর রয়েছে 4 মাইক্রোফ্যারাড। এবার বুঝতে পারছো এই 1 এবং 3 দুটো শ্রেণী সমবায় রয়েছে। তো শ্রেণী সমবায় থাকা মানে এই দুজন মিলে কত দেবে? 3 এর 4 মাইক্রোফ্যারাড। এই দুজন আবার শ্রেণী সমবায় রয়েছে, বুঝতে পারছো? তাহলে এই দুজন মিলে আবার কত দেবে? 4 এর 3 মাইক্রোফ্যারাড। কি করে নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম লসাগু করে, ঠিক আছে? তাহলে আমরা এই যে দুটো পেলাম, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আধান Q1 আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি Q2 নাম দিই আধানে, তাহলে কত বেরোবে প্রথম ক্ষেত্রে? তো ইনটু 12, তাহলে কত মাইক্রোকুলম? তাহলে 4 3 এখানে 9 মাইক্রোকুলম, আর এখানে হচ্ছে 4 এর 3 12, এখান থেকে 8 মাইক্রোকুলম, সরি 16 মাইক্রোকুলম। এই যে আমরা পেলাম 9 মাইক্রোকুলম আর 16 মাইক্রোকুলম যে পেলাম, আমার VA VC। তো প্রশ্নে আমাদের কি বলেছে? C বিন্দু আর D বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলেছে। তাহলে প্রথমে তো আমাকে এই দুটোর মধ্যে জানতে হবে, তারপর এই দুটোর মধ্যে জানতে হবে, তাহলে আমরা বিয়োগ করে বের করতে পারবো। তাহলে VA VC, তাহলে আমরা জানি ফর্মুলা কি হয়, Q সমান CV হয়। তাহলে V সমান কত হয়? Q/C হয়। তাহলে Q কত? 9 * 10⁻⁻6। C কত? আমরা দেখেছি এখানে 1 * 10⁻⁻6, তাহলে 9 ভোল্ট। এদিকে কত হবে? VA VD, which will be equals to, এখানে আমাদের ছিল কত? 16 10⁻⁻6 to 10⁻⁻6, 8 ভোল্ট। তাহলে আমার দরকার কি? VC VD। তাহলে বুঝতে পারছো VC VD করা মানে আমার বিয়োগ করে দিলেই কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে VA VD VA VC, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য এই দুটো বিন্দুর মধ্যে হচ্ছে 1 ভোল্ট। নেক্সট প্রশ্নের দিকে যাই আমরা, আমি অনেকটাই সময় হয়ে গেছে। সেটা হচ্ছে বর্তনীটা এরকম দেওয়া রয়েছে, এখানে একটা ব্যাটারি রয়েছে
সমান্তরাল পাত ধারক থেকেই অঙ্ক। এইখানে একটা পাত রয়েছে যার নাম দিয়েছে এ, এর নাম দিয়েছে বি, এর নাম দিয়েছে সি, আর এটা হচ্ছে 12 ভোল্ট। এবার জিজ্ঞেস করেছে প্রতিটি 50 বর্গ সেমি ক্ষেত্রফলে, তাহলে দুজনের ক্ষেত্রফল যদি বলি আলফা 50 বর্গ সেমি, তাহলে মিটারে করতে গেলে 10⁻⁻⁴ দিয়ে আমরা গুণ করব। সেকেন্ড হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 3 মিলিমিটার, তাহলে 3 × 10⁻³ মিলিমিটার, তাহলে মিটারে করে দিলাম। আমি শুধু কিভাবে করবে বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে। নেক্সট জিজ্ঞেস করেছে কি না, এদের যাতে পাশাপাশি রাখা হয়েছে, যাতে পাশাপাশি দুটি পাতের মধ্যে দূরত্ব 3 মিলিমিটার হয়, পূর্ণ আহিত অবস্থায় সংস্থাটিতে সঞ্চিত স্থিতিশক্তি মানে স্থিরতরী শক্তি যাকে বলা হয় তার মান কত হবে। একদম সিম্পল লজিক বলি, এইটা একটা ধারক তৈরি করছে, আবার এইটা একটা ধারক তৈরি করছে, তাহলে বুঝতেই পারছো এই যে দুটো তৈরি করছে তাহলে এরা কেমন থাকছে না, এদের এখানে যা শক্তি সঞ্চিত হবে এখানেও হবে আবার। তাহলে আমি যদি একজনের বের করতে পারি, সেটা দিয়ে 2 গুণ করে দিলে মোট শক্তিটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, যেরকম সমান্তরাল সমবায় আমরা করি, তাহলে আমরা জানি C কত হয় ε0 আলফা বাই d, আর এমনি শক্তি কত হয় ½ c² হয়। কিন্তু এই ক্ষেত্রে এটা একটা এটা আরেকটা, এজন্য মোট শক্তি বের করার সময় তোমরা এইটা করবে U = 2 × ½ c², একজনের ½ c², আরেকজনের ½ c², তাহলে ½ c² × 2, তাহলে আলটিমেটলি দাঁড়াবে c²। আর c এর মান এখান থেকে বের করে নেবে, d রয়েছে, আলফাও রয়েছে, আর v 12 রয়েছে, তো সহজে করে নিতে পারবে। এবারে নেক্সট অঙ্কের দিকে যাব আমরা, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, এই অঙ্কটা করেই আমরা শেষ করব, পরের ভিডিওতে আমরা অঙ্ক করব। সেটা হচ্ছে একটা বর্তনী দিয়েছে, এই বর্তনীতে এখানে একটা ব্যাটারি রয়েছে V ভোল্টে, এর মান C, এর মান C, এটা ইন বিটুইন পয়েন্ট আছে P, এখানে একটা রোধ রয়েছে R, এর নাম রয়েছে A, এখানে একটা রোধ রয়েছে সেম R, এখানে একটা রোধ রয়েছে R, এটা কানেক্টেড D, এও R রয়েছে। এবার প্রশ্নটা করি, বলছে প্রদত্ত বর্তনীতে C সমান 2 মাইক্রোফ্যারাড, R সমান 3 ওহম, V সমান 6 ভোল্ট, সম্পূর্ণ আহিত অবস্থায় প্রত্যেকটি ধারকে সঞ্চিত আধানের পরিমাণ কত। প্রথম কথা, সম্পূর্ণ যখন আহিত হবে তখন ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো রকম প্রবাহ মাত্রা যাবে না, কিন্তু আমাদের প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেনি, আমাদের বলেছে কি প্রবাহ মাত্রা নয়, আধান পরিমাণ কত, সঞ্চিত আধানের পরিমাণ। আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে A এবং D বিন্দু, এই যে A এবং D বিন্দু এর তুল্য রোধ বের করা। তাহলে আমি তার আগে বলি একটা ছোট্ট হিন্টস দিই, এই R এই R, তাহলে AB এবং BD কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে সেটা কত হবে, তুল্য রোধ 2R। সেই 2R আর R কি সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে, তাহলে 2R × R, 2R + R, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ, তাহলে 2R² 3R, তাহলে 2/3R, তাহলে তুল্য রোধ পেলাম আমরা 2/3R। নেক্সট আমাদের কাজ কি হবে না, এই ABB এর মধ্যে প্রবাহ মাত্রা কত হচ্ছে সেটা আমরা বের করব। এবার ABB এর মধ্যে প্রবাহ মাত্রা বের করার আগে আমাদের জানতে হবে মূল প্রবাহ মাত্রাটা কত বর্তনীতে। তাহলে মূল প্রবাহ মাত্রা কত হবে না, I = V, কেন V = I = V বাই তুল্য রোধ মানে 2/3R। তাহলে IAB কত হবে, মূল প্রবাহ মাত্রা ইনটু এখানে কত আছে R + R, তাহলে 2R + R, তার মানে দাঁড়াচ্ছে কত R/3R। তাহলে এখান থেকে আমরা R/3R দেখতে পাচ্ছি, I × R/3R।
i এর মান আমাদের কাছে রয়েছে, তাহলে i এর মান আমরা বের করব এখান থেকে। তাহলে i এর মান যখন বের করব কত না i সমান দাঁড়াচ্ছে 2r into r by 3r, r কাটছে 3 কাটছে, তাহলে কত থাকছে v by 2r, আর v আর r এর মান আমাদের কাছে রয়েছে 6, আর এখানে r হচ্ছে কত স্মল r হচ্ছে 3, তাহলে 6 by 6 equals to 1 অ্যাম্পিয়ার। এবার আমাদের প্রশ্নের দিকে আবার চলে আসবো আমরা। বলছে প্রতিটি ধারকে সঞ্চিত আধানের পরিমাণ। তার আগে যেটা আমাদের কাজ করতে হবে সেটা আমাদের জানতে হবে VAB এবং VBD মান কত, মানে VAB এবং VBD মান কত। অ্যাকচুয়ালি দুটো মান একই হবে, কারণ হচ্ছে মূল প্রমাত্রা সেম, রোধও সেম, তাহলে একটা বের করলেই হবে। সেটা কত হবে না I into R, I কত 1, R কত 3 ওহম, তাহলে 3 ভোল্ট। এবার আমাদের আধান চাই, যে কোনো ধারক এটাতে যা হবে আর এটাতে যা হবে, যেহেতু সেমি সমবায় একটা বের করলেই হবে, এখানে যা বের হবে এখানেও তাই বের হবে। তাহলে Q ইকুয়ালস টু কত দাঁড়াবে, তাহলে Q ইকুয়ালস টু দাঁড়াবে আমাদের C1, মানে যদি এটা ধরি তাহলে কত হচ্ছে C ইনটু এই V, মানে VAB। এবার C কত আমাদের না C আমাদের প্রশ্নে বলা ছিল 2, তাহলে 2 10 টু দি পাওয়ার -6 ইনটু 3, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার -6, তার মানে দাঁড়াচ্ছে 6 মাইক্রোকুলম। আমরা একবার উত্তর মিলিয়ে নেব কোন অপশনে আছে কিনা। হ্যাঁ, 6 মাইক্রোকুলম একটা অপশনে রয়েছে। তাহলে বুঝতে পারছো আমাদের 13টা অঙ্ক করতে অনেকটাই সময় লাগলো। আমরা পরের ভিডিওতে এই ধারক ধারকত্ব চ্যাপ্টারের আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই মন দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, বাই।